যে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা আসছেন মাত্র ৩ মাস। দেখেন, এই ৩ মাসে তাকে এখনো আপনি সে মূল্যায়ন করতে পারবেন না। কারণ তিনি এমন একটা সময় এসেছেন, দীর্ঘ ১৭ বছর পর লন্ডন ছিলেন। যেখানে আপনি আছেন এবং সম্ভবত আপনি তাকে খুব ভালোভাবেই চিনেন। যেহেতু আপনি একই এলাকার বাসিন্দা। সেই ক্ষেত্রে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উনি এসে শুরুতেই যে সম্বর্ধনা পেলেন, ইজ্জত পেলেন, যে সম্মানটা পেলেন নির্বাচনে তিনি বিপুল ভোটে ল্যান্ডস্লাইড ভিক্টরি তিনি সংসদে আসেন। এটা যদি আপনার স্বাভাবিক চিন্তাতে করেন, আমি বলব রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে, আইনের ছাত্র হিসেবে আমি যেটা বুঝি, আন্তর্জাতিক সম্পর্ক ছাত্র হিসেবে সেটা হলো এটা অপ্রত্যাশিত। তিনি এতটা আশা করেননি। তিনি চেয়েছিলেন ক্ষমতায় যাবেন। একটা ভারসাম্য সৃষ্টি হবে, দেখা যাবে। কিন্তু যেটা পেয়েছেন সেটা বলা হয় যে অপ্রত্যাশিত। এই যে অপ্রত্যাশিত কথা বললাম, মানুষ যখন প্রত্যাশার বাইরে কিছু পেয়ে যায়, তখন কিন্তু তাকে দেখার জন্য সময় দিবে। উনি যে ক্যাবিনেটটা করলেন, দীর্ঘ বড় একটা ক্যাবিনেট করেছেন। ক্যাবিনেটের পাশাপাশি প্রত্যেক মন্ত্রীর উপদেষ্টা দিয়েছেন। উপদেষ্টার পাশাপাশি প্রতিমন্ত্রী দিয়েছেন। অর্থাৎ তিনি কেন এটা করেছেন? স্বাভাবিক দৃষ্টিতে মনে হতে পারে তিনি এইজন্য করেছেন, তিনি হয়তো সবকিছু ঠিক বুঝতে পারছেন না। একটা ব্যাখ্যা এটা। এক ধরনের ব্যাখ্যা আসতে পারে, তিনি হঠাৎ করে কাউকে মানে রাগান্বিত করতে চাচ্ছেন না, কোণঠাসা করতে চাচ্ছেন না। অনেকগুলো লবি কাজ করতেছে। বিভিন্ন গ্রুপ এখানে আছে কিন্তু। সেই গ্রুপগুলো প্রেশার গ্রুপ আছে, বিজনেস গ্রুপ আছে, সামরিক বাহিনীর গ্রুপ আছে। বিভিন্ন জায়গাতে গ্রুপ আছে। এবং অদৃশ্য থেকে ডক্টর ইউনূসও যে যুক্ত নাই আমরা বলতে পারব না তো। কারণ খলিল তো ডিগ্রি ইউনূসের। এখন দেখতে গেলে চিন্তা করতে হবে আমেরিকা প্রেশার আছে। অনেকে বলছে যে ভারতের প্রেশার আছে। যেহেতু এখানে বলা হচ্ছে স্পষ্টভাবে ভারতের পত্রিকাগুলো দাবি করতেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতের একাধিক মিটিং হয়েছে লন্ডনে এবং তিনি দেশে এসেছেন সমঝোতার ভিত্তিতে। এই যে সমঝোতার ভিত্তিতে এবং সেখানে পয়েন্ট দেখানো হচ্ছে। যদি সেই পয়েন্টগুলো সত্য হয়, যদি বলা হয় যে আওয়ামী লীগের কোণঠাসা আওয়ামী লীগের পিকচার নিয়ে আসা হবে। যদি বলা হয় জামাতকে কোণঠাসা করা হবে, খেয়াল করবেন। যদি বলা হয় ওই অ্যাঙ্গেলে ভারত বিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না। তবে এখন আমরা দেখছি উনি কিন্তু ঠিক উল্টো কাজটি করছেন। বাহ্যিক দৃশ্যভাবে। উনি যে পদক্ষেপ নিচ্ছেন সেগুলো কিন্তু ভারতের মনোভূত হচ্ছে। উনি যে বক্তব্য রাখতেছেন সেগুলো কিন্তু ভারতের পক্ষে যাচ্ছে না। উনি যে পদক্ষেপ ইন্টারন্যাশনাল রিলেশন সন্ধি যাচ্ছেন, চীনের সাথে সম্পর্ক যে পদ্মা যে বাঁধের কথা বলছেন আপনি, যাচ্ছে না। এখন মেইন কনফ্লিক্ট হচ্ছে যে দেশের অভ্যন্তরে প্রশাসনে আসেন। তিনি যাদের নিয়োগ দিয়েছেন, তাদের অনেকেরই কিন্তু সেভাবে ছিলেন। কারণ তিনি শেখ হাসিনাও না, খালেদা জিয়াও না এবং তিনি বলতে পারেন জিয়াউর রহমানও না, বঙ্গবন্ধু শেখ মুজিবও না। উনি এসে দেখলেন এই লোকগুলো অ্যাক্টিভ ছিল, আমি তো প্রোভাইড করব। লন্ডন থেকে যারা এসেছেন তার সাথে তাদের একটা অংশকে তিনি বিভিন্নভাবে প্রোভাইড করেছেন এখানে। এটা অত্যন্ত স্বাভাবিক। ১৭ বছর ছিলেন সেখানে দায়বদ্ধতা ছিল কিন্তু। এটা নিয়ে সমালোচনা করার কিছু নাই কিন্তু। তারাও তার পাশে দাঁড়াই হুম। ছিল তো। হ্যাঁ, পুরা দেশ তার সাথে ছিল। এখন এই যে বড় মন্ত্রিসভাটা করলেন, আমার তো মনে হয় এটা তিনি মানে নিছক খেয়ালে করেননি। এই মহাবিশ্বে নিছক খেয়ালে কিন্তু কিছু হয় না। খেয়াল করবেন কিন্তু। উনি করেছেন পিছনে কেউ না কেউ বা কারা তাকে বুদ্ধি দিয়েছেন, এই নামগুলি কারা জোগাড় দিয়েছেন, ছিল তো। হয়তো সাটকাট করে দেখা গেল আরো বেশি ছিল। কম হয়ে গেছে। যেমন আমরা দেখছি যারা এসেছে তাদের মধ্যে মনে করেন যারা নাকি অন্য দল থেকে এসেছে। ববি হাজ্জাজ নিজের দলকে বিলুপ্ত করে দিল। শুধুমাত্র মেম্বার অফ পার্লামেন্ট পর্যায়ে। বিরল হুম। ঘটনা। একটা দল এনডিএম গঠন করল সে, পার্লামেন্ট হওয়ার জন্য করল। আমি আমার টক শোতে ইংরেজি টক শো অ্যাঙ্করিং করতাম। আমি তাকে কয়েকবার এনেছিলাম। আমি তার স্পিডটা দেখেছিলাম সে দেশকে গড়তে চায়। হঠাৎ করে দেখা গেল সে জয়েন করলেন নির্বাচন আগে শুধুমাত্র মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য বা মন্ত্রী হওয়ার জন্য হতে পারে। এখন তার দলটার কি হবে? নোবডি নোস। কেউ হুম। জানে না। একইভাবে আসেন, নুরুল হক নুরুর কথা আসেন। তিনিও চলে আসলেন। উনি অন্য দল থেকে আসছেন। কিন্তু রাশেদ তো চলে গেছে তো। তো রাশেদ তো এখন বিগ জিরো। এখন নুরুল হক নুরু, রাশেদ বা জুনায়েদ সাকিব তিনিও তার দল থেকে সরে গেছেন। নিয়োগ করেছেন। এখন এই ৩ টা ফিগার কিন্তু দলের মেইন ভুক্তি ছিল। এখন তারা যে ভাষায় কথা বলছেন, এই ভাষা কিন্তু বিএনপি বলছে না। তারা কিন্তু মোর পোপ দেন পোপ হিমসেলফ। খেয়াল করবেন কিন্তু। এই ভাষায় কথা বলছেন আন্দালিব পার্থ দলের বাইরে আছেন। তিনি কিন্তু বিএনপির জোটে আছেন। তিনিও যে ভাষায় কথা বলছেন, আমি বুঝতে কষ্ট হচ্ছে এটা কোন আন্দালিব। আমি বুঝতে পারছি না। কারণ আমার পথ পেতে এখন হবে তাদেরকে তো বিএনপি সুরেই কথা বলতে হবে। তারেক রহমানের প্রশংসা করেই কথা বলতে হবে। কোন দোষগুণ বলা যাবে না এখানে। এই কণ্ঠগুলো যখন সরকার বিরোধী ছিল বা জনগণের পক্ষে ছিল,
তখন কিন্তু তার প্রশংসা পেয়েছে। মানুষ কি চায়? মানুষ চায় আপনি সঠিক বক্তব্য দেন। পক্ষে যাওয়ার দরকার নেই। যা কিছু প্রয়োজন তার পক্ষে কথা বলেন, আপনাকে সব পছন্দ করবে। যখন আপনি দেখবেন যে আপনার কোন বক্তব্য ঠিক মানুষের স্বার্থে যাচ্ছে না, জনগণের স্বার্থে যাচ্ছে না, যাচ্ছে নিছক ব্যক্তির স্বার্থে, অন্য দলের স্বার্থে, তখন কিন্তু আপনার সেই ব্যক্তিত্ব অবস্থান থাকবে না। এটাও একটি নিয়ম রাজনীতি। এখন এই অবস্থার ভিতর দিয়ে যারা ক্ষমতায় আসলেন তারা তো আছেন। এখন এতগুলি মন্ত্রী কাজ করতেছে, মিনিস্টার কাজ করতেছে। কিন্তু বলা হচ্ছে তাদের প্রত্যেকের পিছনে গোয়েন্দা লাগানো আছে। রিপোর্ট তৈরি করা হচ্ছে। অর্থাৎ তাদেরকে চেয়ারে বসিয়ে দিয়ে আবার ভিত্তির মেয়াদে রাখা হয়েছে। আপনারা যদি ওলটপালট কিছু করেন তাহলে ছাড় দেওয়া হবে না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সন্ত্রাসকে নির্মূল করার কথা বলা হয়েছে। হুম। এটা একটা রাজনীতি বক্তব্য। বাট বাস্তব পৃথিবীতে কোথাও সন্ত্রাস নির্মূল হয় না। এটা বলা উচিত ছিল যতটুকু সম্ভব আমরা সন্ত্রাসকে দমন করে দেব। মানে যত সন্ত্রাসের কথা বলছেন না দুর্নীতি? দুর্নীতির কথা বলছেন? দুর্নীতি, সন্ত্রাস ২ টা কথা বলছি। হুম, দুর্নীতি, মেইনলি দুর্নীতি। দুর্নীতি তো এক ধরনের সন্ত্রাস। হুম, কারণ দুর্নীতি করতে হলে সন্ত্রাস করতে হবে। সন্ত্রাস দুর্নীতি হয় না তো। আপনি যখন দুর্নীতি করবেন, আপনার মনটা থাকবে সন্ত্রাসী মনোভাব। I don't care anybody, but I have the lobby, I have the syndicate. চিন্তা করবেন কিন্তু। তখন এই যে দুর্নীতি বলছেন লাঘব করবেন, দুর্নীতি কোথায় দমন হয়েছে? দুর্নীতি হয় নাই কিন্তু। ওই যে দুর্নীতি দমন কমিশন একটা আছে, নাম সর্বস্ব, দন্তবিহীন বলছে না? আপনাদের এক প্রাক্তন সাবেক আপনার কমিশনের চেয়ারম্যান বলছেন, উনি তো বলেছিলেন এটা। দুর্নীতি কমিশনের কাঠামোগত যে পরিবর্তন প্রয়োজন ছিল, সেটা তো হয়নি। আমরা ইতিমধ্যে দেখেছি যে মূল যে কাঠামো ছিল সংস্কার যেটা আমাদের ক্ষমতার ভারসাম্য, প্রেসিডেন্টের সাথে নির্বাচন, সেটা এখনো হয়নি কিন্তু। হয়তো সামনে হবে, আমরা আশা করি সময় তো আছে। কিন্তু সময় আছে ঠিক আছে। রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, এটাও আমরা জানি না। যদি থেকে যায় তাহলে দেরি কেন? এখনই সংবিধানটা সেভাবে সংশোধন করে ফেলান। ক্ষমতা ভারসাম্য করে ঠিক দেন। দলের চেয়ারম্যান কি থাকবেন কিনা প্রাইম মিনিস্টার, দেখেন ৩ টা পদ থাকবেন কিনা, ঠিক করে ফেলান। পাশাপাশি অপোজিশনও বলেন, তারাও তো শিখতে পারি না। এগুলো কিন্তু এখনো অনিশ্চিত। এবং সবচেয়ে বড় কথা হলো জুলাই সনদটা যেভাবে মানে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এটাকে অস্বীকার করা হয়েছে। এবং এটাকে বলা হয়েছে একটা ভিন্ন ধরনের দলিল মাত্র। আপনি বলতে পারেন ক্ষমতায় আছেন। এবং সবচেয়ে দুঃখজনক কথা যে এই সাথে যে দলগুলি সাথে গেছে, তারা কিন্তু বাড়ায় কথা বলতেছে। কালকে যদি কোন কারণে নুরুল মন্ত্রিত্ব না থাকে, ববি হাসান মন্ত্রী না থাকে, জুনায়েদ সাকিব না থাকে, তখন এই ভাষায় কথা বলবেন? না। তখন তারা কথা বলবেন জনগণের ভাষায়। এখন কথা বলছেন বিএনপির ভাষায়। অতি বিএনপির ভাষায়। এটাও দেখার ব্যাপার আছে যে কি হতে পারে। এখন মন্ত্রীদের কথা আসি। যে সমস্ত মন্ত্রীদেরকে একাধিক মন্ত্রণালয় দিয়েছেন, যেমন রবিউলের কথা বলেছেন। ৩ টা মন্ত্রণালয়ে তিনি এখনো আছেন। এখন তিনি কেন আসছেন? আমাকে অনেকে প্রশ্ন করেছে। দেশি বিদেশি অনেক সাংবাদিক আমার বন্ধু প্রশ্ন করেছে। আপনি লন্ডন থেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে আপনার মতামত কি? আমি তো একটা কথাই বলেছি যে রবিউল বিএনপির রাজনীতিতে কোন ব্যাপক ফ্যাক্টর ছিল না। বাট তাকে কিন্তু হুম। মন্ত্রী পরিষদ করতে যেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চেয়ারগুলো বসিয়ে দেওয়া। এখন কেন রবিউল বসাইছে এখানে? রবিউল চাইছে? না। রবিউলকে কেউ না কেউ বা কারা তাকে বসিয়েছে। অর্থাৎ রবিউল নট ফর দ্যা গভর্নমেন্ট, নট ফর দ্যা পিপল। তাকে যে লবিটা বসিয়েছে তাদের স্বার্থে এখানে আছে। রবিউল কিন্তু সব চেষ্টা করুক, সিনসিয়ার থাক। ওই স্বার্থে বাইরে যেতে পারবে না। উইথ দিস লিমিটেশন এটা চিন্তা করতে হবে জনাব তারেক রহমানকে। যে একটা ব্যক্তির উপরে এত বছর রাষ্ট্র দেখতেছে না, মানুষ বুঝতেছে না। হয় না এটা। সেই ক্ষেত্রে আবার দেখেন, এমন অনেকগুলো মন্ত্রণালয় আছে, যেমন ধরেন কৃষি মন্ত্রণালয় দেওয়া হয়েছে, প্রত্যেক মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এই যে একাধিক আমাদের যেহেতু আমার তথ্য সম্প্রচার। তথ্য সম্প্রচারে কিন্তু ওই যে প্রতিমন্ত্রীও আছে, আবার দেখেন উপদেষ্টা একজন আছে। এগুলি কেন? একটা উপদেষ্টা পদ সৃষ্টি করলে কিন্তু তার সাথে আবার ২০ থেকে ২৫ লক্ষ টাকা ব্যয় হয়। এই ব্যয়টা হুম। রাষ্ট্র কেন বহন করবে? সে কি ধরনের আমাদের কি উপকারটা সে করতেছে? What the production is giving to the nation? We don't know. হয়ে গেছে। না, এখন আপনি ব্যক্তি রবিউলের মিথ্যা কথা যেমন বলছেন, তেমনি আমরা একজন সুশীল থেকে দেখলাম প্রতিমন্ত্রী বানিয়েছে। আ তিনিও তো কারো এজেন্ডা অনুযায়ী এসেছেন মনে হয়। আমি আপনাকে একটা কথা বলছি, দেখেছেন তারা সামনে দেখবেন। সামনে দেখবেন। এই যে সুশীল কথা বললেন, এরকম বিভিন্নভাবে আসতেছে, আসতে পারে বিভিন্ন কোটায় আসতেছে। বাবার মানে বিশেষ উপদেষ্টা আসতে পারে, বিশেষ সহকারী আসতেছে। আসতে পারে এগুলি। কিন্তু এর কথা হলো, আপনি যখনই দেখবেন অতি পদ সৃষ্টি হয়ে যাচ্ছে। হয় না। রাষ্ট্রবিজ্ঞানের কথা আছে গুড গভর্নেন্স এ যে মন্ত্রিসভা ছোট হবে। মন্ত্রণালয়গুলো সব সংযুক্ত হয়ে যাবে। এবং সেটা হবে গুড প্রশাসন। এটা এক দাবি।
এবং এইসব ব্যাপারে কিন্তু ইসমাইল জবিউল্লাহ আছেন, উপদেষ্টা সংস্থা মন্ত্রণালয়, জনপ্রশাসন। জানেন। জানেন তো সবাই। হুম, সবাই জানেন। একমাত্র আমি কম জানতে রাখি। তারা আমাকে আমার চেয়ে অনেক বেশি জানে। জানার পরেও কিন্তু যে কাজটা করেছে, ওই কাজটা কিন্তু সাধারণ লোকও জানে।